হ্যালো গাইস, দিস ইজ ইস্তিয়াক। তো আজকে আমি অনেকদিন পর আবার ব্যাক করলাম আমার ভিডিওর সিরিজগুলোতে। তো আজকে আমি সাধারণত আমাদের গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ম্যাথ প্রশ্ন সমাধান করে দেব। একদম আমি যেভাবে পরীক্ষার সমাধান করছি সেটা দেখানোর চেষ্টা করব। আমি কোথায় কীভাবে দেখাচ্ছি, কোনটাতে আমি আটকে গেছিলাম, কোনটা আমি ভুল করছি, কোথায় আটকে গেছিলাম, তারপর কোনটা আমি মুখস্থ দেখাইছি, আমি কোনগুলা মুখস্থ করছিলাম। মানে আমি একদম পরীক্ষা আমার যেই অ্যাপ্রোচটা ছিল ওই অ্যাপ্রোচটা আমি বলার চেষ্টা করব। তো শুরু করি। আমি বেশি কথা না বলে, আমার ভিতরে অনেক কিছু বলার আছে, প্রশ্নে যাই আমি বলবো বিস্তারিত। তো এখন আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা ছিল, এটা প্রশ্ন আমাদের বই থেকেই। তো এখানে ছিল যে 4e⁻x প্লাস 9e⁻−x এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তো এটা আমরা অনেকেই পারি। তো এখানে না পারার কিছুই নেই। আমরা হচ্ছে জাস্ট ক্ষুদ্রতম মান কীভাবে বের করে, আমরা একবার ডিফারেন্সিয়েট করে ওই ফাংশনটা 0 ধরে x এর একটা ভ্যালু পাই। তারপরে আমরা আবার আরেকবার ডিফারেন্সিয়েট করে ওই ভ্যালুগুলা বসায় দেখি যে কোনটা হচ্ছে ক্ষুদ্রতম মান হবে। তো আমি এটা কীভাবে করছিলাম, আমার এটা খুব তাড়াতাড়ি পারে গেছিলাম, কারণ আমাদের যেদিন পরীক্ষা ছিল, মানে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরীক্ষার আগের দিনে আমাদের বুটেক্সের পরীক্ষা ছিল। আমি যদিও বুটেক্সের পরীক্ষা দিইনি, তো আমি প্রশ্নটা দেখছিলাম। তো ওই প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো তখন আমি একজনকে সমাধান করে দেখাইছিলাম, তো এটা আমার উত্তর 12 আসছিল। তো আমি এটা ওই পরীক্ষায় করিনি, সরাসরি আমি প্রশ্ন দেখে 12 দেখাচ্ছিলাম যে এটার উত্তর 12। তো আমাকে এটা করার লাগেনি, যে তার কারণে আমার সময়টা কিন্তু অনেকটা বাঁচে গেছে। তো এটা আমি আর একটা শর্টকাটও জানতাম, কারণ এটা প্রশ্ন আমার বুয়েটে এসেছিল এইভাবে: a e⁻x প্লাস b e⁻−x এর ক্ষুদ্রতম ও বৃহত্তম মান, মানে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। তো আমার ওই প্রশ্নে যে ক্ষুদ্রতম মান এসেছিল সেটা ছিল 2√ab। আর তখন থেকে আমার এটা মনে ছিল যে এই ধরনের যদি ফাংশন হয় তাহলে তার হচ্ছে ক্ষুদ্রতম মান হবে 2√ab। তো এখানে a কি আছে 4, এখানে b কি আছে 9। তো আমরা ওইভাবে করতে পারি শর্টকাট হিসাবে 2 × 4 × 9। তো 2 × 6 ইকুয়াল আমাদের 12 উত্তর। এইভাবে আমরা করতে পারি। তো আমি এইভাবে দুইভাবে চেক করছিলাম, আমার এটা মনে ছিল আর আগের দিন মনে ছিল যে এটার উত্তর 12। তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে এই ধরনের ফাংশন যদি a e⁻x প্লাস b e⁻−x হয় তাহলে ওটার ক্ষুদ্রতম মান হবে 2√ab। তো আমাদের এর উত্তর হচ্ছে 12। আর যদি বৃহত্তম বলতো তাহলে বৃহত্তম বইটা এসেছিল, বৃহত্তম বের করতে হয়েছিল। বৃহত্তম হবে আপনার হচ্ছে -2√ab। তো বৃহত্তম বললে কিন্তু -12 উত্তর হইতো। তো আমি এইভাবে প্রশ্নটা ওইখানে সমাধান করছিলাম, তাই আমার অনেক সময় বাঁচে গেছিলো। আমি বলতে গেলে মুখস্থ দেখাইছিলাম প্রশ্ন পাওয়ার সাথে সাথে 12 উত্তর। তো তোমাদের পরীক্ষা দেওয়াকালীন এই ধরনের অনেক প্রশ্ন পড়ে যাবে, যে আগের প্রশ্নে আগে অনেক পরীক্ষা হয়ে গেছে, ওই পরীক্ষার প্রশ্নগুলো আবার পরের পরীক্ষায় আসছে। তো এভাবে তোমাদের সময় অনেকটা হ্যাবিট হয়ে যাবে প্রশ্নগুলো সমাধান করে করে, কারণ বেসিক্যালি এই প্রশ্নগুলো বারবার আসতে দেখা যায়। তো আমি এটা এভাবে 12 দেখাইছিলাম, তাই আমার অনেক সময় বাঁচে গেছিলো। তো একটা প্রশ্ন আমরা সমাধান করলাম। তো এটা বিস্তারিত আমি দেখাতে চাচ্ছি না, কারণ এটা একদম বইয়ের প্রশ্ন। তো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। তো নেক্সট প্রশ্নটা বেসিক্যালি আমি হাতে কলমে করছিলাম, কারণ আমি এই যে -ইনফিনিটি লিমিট আছে তাই আমি ক্যালকুলেটরে করিনি, কারণ আমি তখন জানতাম না যে ক্যালকুলেটরে ইনফিনিটিটা আমরা কিভাবে মানে ব্যবহার করতে পারি। তো আমি করছিলাম বেসিক্যালি যে আমরা এখানে বুঝতে পারতেছি যে 0 - এখানে আমরা d(e⁻x) এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি তাহলে 1 প্লাস e⁻x হোল স্কয়ার। তো আমরা এটা পাবো হচ্ছে tan ইনভার্স e⁻x। তো এখানে যদি আমরা লিমিটগুলো বসাই, প্রথমে 0 - তো আমরা এখানে যখন 0 বসাবো তখন tan ইনভার্স e⁻0 মাইনাস tan ইনভার্স e⁻−∞। তো e⁻0 হচ্ছে আমাদের কত 1। তো tan ইনভার্স 1 এর মান π/4, আর মাইনাস এখানে আমরা যদি e⁻x -∞ এর আগে এভাবে লিখি -e⁻∞ ইকুয়াল 1/∞ ইকুয়াল আমরা লিখতে পারবো 0। তাহলে এটা হচ্ছে 0। তো আমাদের এটা উত্তর π/4, সি উত্তর। তো আমি তখন কিন্তু জানতাম না যে ইনফিনিটি, আবার ক্যালকুলেটরে এটা দিয়ে আমরা কিন্তু ক্যালকুলেটরে কিন্তু আমরা এই প্রশ্নটা করতে পারি, কারণ আমি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এটা শিখছি। তো আমার হয়েছে অবশ্য প্রশ্নটা, আমি পরীক্ষায় ভুল করিনি, কারণ এইভাবে আমি করছিলাম, বেশি সময় লাগেনি আমাকে, আমি ধরে ফেলছিলাম যে কীভাবে করতে হবে। তাই আমি এখন আপনাদেরকে একটা নতুন জিনিস শেখাই, যে ক্যালকুলেটরে যখন ইনফিনিটি থাকবে লিমিট হিসেবে তখন আমরা এটা কীভাবে ইউজ করতে পারি। তো আমরা এটা যদি উঠাই ফাংশনটা প্রথমে, তাহলে e⁻x প্লাস 1/e⁻2x।
তো আমাদের আপার লিমিট কত? আপার লিমিট কিন্তু আমাদের 0। তো আবার লোয়ার লিমিট আমরা ইনফিনিটির জায়গায় কি বসাবো? মাইনাস ইনফিনিটি আছে, তো ইনফিনিটির জায়গায় আমরা 99 বসাই দিই। তো 99 যদি আমরা বসাই দিই দেখি কত আসে। একটু সময় লাগবে ক্যালকুলেটর করতে। তো আমরা যারা হাতে করতে পারবো তো হাতে করাই বেটার হবে এই প্রশ্নটা। তো এই যে দেখেন 0.785 কিন্তু আমাদের উত্তর দিছে -99 বসাই। তো আমরা এখন এইটা থেকে যদি আমরা পাইকে যদি 3.14 কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে দেখেন 0.785। তো এই ক্যালকুলেটর দিয়ে কিন্তু এটাই উত্তর আসছে আমাদের। তো ইনফিনিটির জায়গায় যে সবসময় 99 বসাইলে উত্তর দিবে সঠিক তা কিন্তু নয়, কখনো এর থেকে বড় সংখ্যা দিয়ে দেখা লাগতে পারে। তো তার থেকে আমাদের কিন্তু হাতে করাই বেটার হবে প্রশ্নটা। তাও আমি দেখাইলাম, যদি আমরা কোনোভাবে সমাধান করতে না পারি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন ইনফিনিটি আছে লিমিট, তখন আমরা এইটা অ্যাপ্লাই করতে পারি এই টেকনিকটা। তো আশা করি আপনাদের এই টেকনিকটা নতুন শিখলেন। তো আমি এটা নতুন শিখছিলাম পরীক্ষা শেষে। তো আমি পরীক্ষায় বেসিক্যালি এইভাবেই করছিলাম এই প্রশ্নটা। তো এরপরে নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্নে বলছে যে একটি কলেজে একাদশ শ্রেণীর 40 জন ছাত্রী আছে। 40 জন ছাত্রের মধ্যে ফুটবল খেলে 20 জন, ক্রিকেট খেলে 25 জন, 10 জন ফুটবলে খেলে আবার ক্রিকেটও খেলে। তাদের মধ্যে হতে দৈবভাবে একজনকে নির্বাচন করা হলো। যদি ছেলেটি ফুটবল খেলে তবে ক্রিকেট খেলার সম্ভাব্যতা কত? তো ছেলেটা কিন্তু অলরেডি ফুটবল খেলে, তো আমরা এগুলা শর্তাধীন সম্ভাব্যতা সূত্র জানি। তো এটা আমরা সূত্র দিয়ে যদি লিখি, সূত্র দিয়ে করলে আমাদের এই ধরনের হয়। ফুটবল খেলে তাহলে আমাদের হবে সম্ভাব্যতা পি অফ ফুটবল খেলে ক্রিকেট খেলার সম্ভাব্যতা কত? তাহলে ফুটবল সে খেলে তাহলে ক্রিকেট খেলার সম্ভাব্যতা কত? তাহলে আমরা এটা জানি পি অফ এফ বাই হচ্ছে সে ফুটবল খেলে। ফুটবল খেললে ক্রিকেট খেলার সম্ভাব্যতা কত? তো আমরা এটা করতে পারি কিভাবে? আমাদের উভয় খেলা, এটা কি উভয় খেলা খেলার সম্ভাব্যতা, তো 10 বাই কত 40। আর আমাদের হচ্ছে ফুটবল খেলে, ফুটবল কজন খেলে 20 জন, তাহলে 20 বাই 40। তাহলে এটা উত্তর আমাদের 10 বাই 20 ইকুয়াল হাফ। এটাতে হলো বিস্তারিত নিয়ম, কিন্তু আমি যেভাবে পরীক্ষা করছিলাম, পরীক্ষা আমি এই ধরনের অঙ্ক যখন বলে তখন আমি করি হচ্ছে যে খেলাটা খেলে ওই মানে যে কাজটা সে আগে থেকেই করে ওইটা আমি নিচে লিখে দিই। তো এখানে ফুটবল সে আগে থেকে খেলে, তো ফুটবল কতজন খেলে 20 জন। আর হচ্ছে তাহলে ক্রিকেট খেলার সম্ভাবনা কত? আর উপরে আমি লিখি যে উভয় জিনিসটা যে করে যে পরিমাণ সেটা, তো আমি উভয় উপরে লিখবো 10। তো এটার উত্তর হাফ। তো আমি এইভাবে মনে রাখি, এটা সূত্র বেসিক্যালি, কিন্তু আমি এইভাবে মনে রাখি এই জিনিসটা তাড়াতাড়ি হয় এইভাবে। তো এখানে আমাদের উভয় উপরে নিচে দিব যে জিনিসটা সে আগে থেকে করে। তো এই ছেলে আগে থেকে ফুটবল খেলে, তাহলে উপরে দিব যে যৌথভাবে যে জিনিসটা যে দুইটাই করে যে পরিমাণ লোক। তো এখানে কত 10, তো আমরা 10 বাই 20 হাফ উত্তর। তো আমাদের এগুলাতে আমার বেশি সময় লাগেনি। তো আমি বেসিক্যালি খুব এটাতেও তো বেশি সময় লাগেনি, আমি যদি এটা ক্যালকুলেটর ছাড়া করছি একদম বিস্তারিত নিয়মে। আর এটা আমি এভাবে করছিলাম, আর আগেরটা তো আমি বললাম যে মুখস্থ দেখাইছিলাম। তো আমি নেক্সট প্রশ্নটা দেখি। তো নেক্সট প্রশ্নটা আমাদের লব্ধি রিলেটেড, একাধিক বলে লব্ধি নির্ণয় রিলেটেড। তো এখানে বলছে যে এক বিন্দুতে √3, 2√3, 3√3 মানের বলত্রয় একই ক্রমে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে এদের লব্ধির মান নির্ণয় করো। তো আমি এটা বেসিক্যালি ক্যালকুলেটর দিয়ে করছিলাম, আমার খাতায় কোনো লেখার লাগেনি। আমি ক্যালকুলেটর দিয়ে আমি এভাবে এগুলা কীভাবে করতে হয় এগুলা আশা করি আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন, আগে আমি বারবার এটা দেখাইছি। তো এগুলা কীভাবে ক্যালকুলেটর করতে হয়, আমাদের প্রথমে ক্যালকুলেটর জটিল সংখ্যা কমপ্লেক্স মোডে করতে হয়। তো কমপ্লেক্স মোডে আমরা যদি করি, তারপর আমাদের কি বলছে, প্রথমে √3, তো আমাদের √3 কত কোণে ক্রিয়া করে 60 ডিগ্রি। তো এই যে দেখেন ইএনজির উপরে কোণ চিহ্ন আছে, তারপর আমাদের কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি প্লাস, তারপরে বলটা কত 2√3, এটা কত ডিগ্রি ক্রিয়া করবে, আমাদের কি বলছে একই ক্রমে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তাহলে প্রথমটা 60 হলে আমি একটু আঁকে দেখাই, আমি যদি আঁকে নিই পরীক্ষায়। তো এইভাবে হবে বিষয়টা। এটা যদি x অক্ষ হয়, আমি বড় করে আঁকি। বেসিক্যালি এখানে বলছে যে একই ক্রমে 60 ডিগ্রি করে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আরও 60 যোগ করে আমরা এটা পাবো। এটা হচ্ছে √3, এটা হচ্ছে 2√3, এটা হচ্ছে 3√3। তো তাহলে আমাদের এটা পাবো আমরা 120, আর এটা আমরা পাবো
এটার থেকে আরো 160 যদি যোগ করি তাহলে 180, 60 যদিও এটা সোজা হয়তো, এটা আচ্ছা আপনারা বুঝে নেবেন, এটা হয়তো আমাদের 180, 60 ডিগ্রি কোণে একই ক্রমে। তো আমরা এটা কিভাবে করি, আমরা এটাকে যদি জটিল সংখ্যার আর্গন রূপে যদি আমরা, জটিল সংখ্যা কিন্তু বিভিন্ন রূপে প্রকাশ করা যায়, a প্লাস আইবি, তারপরে আর থিটা মডুলাস আর্গুমেন্ট, এটা মডুলাস, এটা হচ্ছে আর্গুমেন্ট, তারপর আমরা ই আই থিটা আর এই রূপেও লিখতে পারি। আবার আমরা আর কস থিটা প্লাস আই সাইন থিটা এই রূপেও লিখতে পারি। তো এখানে বেসিক্যালি আমরা এই রূপে লিখবো, এই ভেক্টরগুলোকে জটিল সংখ্যা আকারে এই রূপে লিখবো। লব্ধি হবে আমাদের মডুলাস আর আমাদের কোনটা হবে আমাদের আর্গুমেন্ট। তো আমাদের প্রথমটাকে আমি একবার বিস্তারিত আপনাদেরকে শিখাই। তো আমরা প্রথমটাকে কি লিখতে পারবো, প্রথমটা আমাদের লব্ধিটা কি, প্রথমটা আমরা মানটা হবে আমাদের মডুলাস আর কোনটা হবে আমাদের আর্গুমেন্ট। তো প্রথমটা আমাদের মান কত, √3, এর কোনটা কত 60 ডিগ্রি, তাহলে আমাদের এটা হলো জটিল সংখ্যা, এটা আমাদের এটা। আর এইভাবে এটা আমরা কিভাবে লিখতে পারবো, এটার মানটা হচ্ছে 2√3, এটার কোনটা কত, এখান থেকে 120 ডিগ্রি, আর এটা আমাদের এটার মান কত 3√3, আর কোনটা হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা এইভাবে যদি আমরা এখন লিখি, এখানে ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে নিয়ে উঠাই দিই, প্লাস তারপর এটা কত ছিল 3√3, না এখানে 120 হবে, এটা হবে আমাদের 180। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের জটিল সংখ্যার একটা কি রূপে আসছে, a প্লাস আইবি রূপে আসছে, কিন্তু আমাদের কি লাগবে আর থিটা রূপে। তো আমরা এই অপশনে যদি যাই তাহলে দেখেন এখানে আমরা এই যে এই বাটনটা চাপলাম, এই বাটনটা চাপার পর আমাদের এখানে দুটো অপশন আসলো। তাহলে আমরা যদি 1 নম্বর অপশনটাতে যাই তাহলে দেখেন আগেরটাকে আর থিটা রূপে প্রকাশ করে দেবে। দেখেন আমাদের তাহলে আর থিটা রূপে কত আসলো, √57, কোণ আসলো 143.41। তাহলে এই তিনটা ভেক্টরের লব্ধি কত হবে, √57, আর লব্ধিটা ক্রিয়া করবে কিভাবে, এই আমাদের তাহলে এইভাবে ক্রিয়া করবে, না এইদিকে ক্রিয়া করবে, কারণ 143 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। তো এইদিকে আমাদের ক্রিয়া করবে, মান হবে আর √57। তো আমাদের এখানে জাস্ট মানটা চাইছিল √57, আর আমরা যদি এটা বিস্তারিত নিয়মে করতে চাই তাহলে আমাদের একটু সময় লাগে যেত। কিভাবে করতাম আমরা লম্বাংশ সূত্র দিয়ে করতাম। আর cos থিটা ইকুয়াল আমরা লিখতাম হচ্ছে আপনার হলো কত, √3 cos 60 ডিগ্রি প্লাস 2√3 cos 120 ডিগ্রি প্লাস 3√3 cos 180 ডিগ্রি। তারপর আমরা আর সাইন থিটা লিখতাম, এভাবে আমরা এগুলো জানি। তারপর আমরা 1 নং 2 নং বর্গ করতাম, তারপর আর এর মান পাইতাম √57। তো আমরা ক্যালকুলেটর দিয়ে কিন্তু কোথাও লিখতে হইল না কোনো কিছু, কারণ পরীক্ষা আমাদের জায়গা একটু কম থাকে। যদি এই পরীক্ষায় অনেক জায়গা ছিল, একটা পাতা প্রত্যেক প্রশ্নের পরে একটা পাতা করে ফাঁকা ছিল, তো আমরা ওই জায়গায় করতে পারতাম, কিন্তু আমাদের ক্যালকুলেটর দিয়ে কিন্তু অত সময় লাগতো না। আপনাদের এখানে বোঝানোর জন্য অনেক সময় লাগলো। আমি কিন্তু এই চিত্রটাও আঁকিনি, সোজাসুজি কমপ্লেক্স মোডে যায়, জাস্ট মানগুলো উঠাই নিছি, জাস্ট আমি উত্তর পাই গেছি সাথে সাথে। আমার কিন্তু 20 সেকেন্ডও মনে এই প্রশ্ন সমাধান করতে লাগেনি, এর থেকে কম সময় লাগছিল। তো আপনারা এইভাবে ক্যালকুলেটরে আশা করি বিস্তারিত আমি বলে দিলাম যে আমাদেরকে ভেক্টরগুলোকে এইভাবে মান আর কোণে এইভাবে রূপান্তরিত, এইভাবে লিখতে ক্যালকুলেটরে তুলতে হবে, যেখানে আর এর মান হবে ভেক্টরটার মান, আর হচ্ছে থিটার মানটা হবে হচ্ছে এদের ক্রিয়াকোণ। তো এইভাবে আমরা লেখার পরে জাস্ট আমরা ক্যালকুলেটরে কিন্তু a প্লাস বি আকারে পাবো, এটা আবার অপশনে যায়, আমরা আর থিটাকে রূপান্তরিত করব, দেন আমরা আমাদের কিন্তু উত্তর পাই যাব, আর থিটা মান পাই যাবো। আর হচ্ছে লব্ধি, থিটা হচ্ছে কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তো আপনারা যদি অসুবিধা হয় তো আবার ভিডিওটা একটু সামনে দিয়ে দেখে আবার করতে পারেন। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো আমাদের এটা √57 উত্তর, ডি নাম্বার উত্তর ছিল এটার। তো আমরা নেক্সট প্রশ্নে যাই এখন। তো এই প্রশ্নটা অনেকের কাছে একটু জটিল লাগতে পারে, খুব সহজ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা সহজ ছিল। আমিও যদিও আমি প্রথমবারে করার সময় আটকে গেছিলাম প্রশ্নটাতে, মানে করছিলাম আমি অপশনের সাথে মিলাইতে পারিনি। পরে আবার আমি যখন সব শেষ করে আবার প্রথম থেকে কি কি বাদ গেল ওগুলো দেখছি, তখন আমি পারছি আমি প্রশ্নটা সমাধান করতে, যদি আমার ভুল যায়নি। তো আমি কি করছিলাম, প্রথমবার কেন আটকে গেছিলাম ওটা আমি বলতেছি। তো আমাদের এখানে বলছে একটি কণা এত গতিতে চলছে, তাহলে ভি করা আমাদের দেওয়া আছে v0 1 মাইনাস e⁻ kt। তো দেন আমরা যদি ভি কে লিখি ds/dt দিয়ে, তাহলে আমরা লিখতে পারবো v0 মাইনাস
ভি নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তারপর আমরা টিটাকে যদি পাশে পার করে দিই, ভি নট মাইনাস ভি নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি ডিটি। দেন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করে দিই, তাহলে এখানে পাবো আমরা অ্যাশ, এখানে পাবো ভি নট টি প্লাস ভি নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তো আমার প্রথমে শুরুতে এটা আসছিল, তো এটা যখন আসলো তখন আমি অপশনে দেখলাম যে এটা তো নাই, তো আমি নান অফ দ্যাম দিতে চাইছিলাম, কিন্তু আমি ভাবলাম যে পরে আমার কাছে আরো সময় থাকবে, তখন আমি একবার ট্রাই করে দেখবো। তখন পরে যখন আমি আবার ট্রাই করে দেখলাম, তখন আমি এখানে কি ভুলটা করছিলাম, আমি জাস্ট এখানে টি এর জায়গায় টি, এখানে কিন্তু ই এর পাওয়ার ই আছে, কিন্তু এখানে যখন আমরা 0 বসাবো ই এর জায়গায়, তখন কিন্তু একটা 1 থাকবে, এখানে কিন্তু এটা 0 হয়ে যাবে না। আমি শুরুতে মুখে মুখে যখন করছিলাম তখন আমি এটাকে 0 ধরছিলাম। তো আমি সমস্যাটা কোথায় হয়েছিল আমি বলি। এখানে আমরা 0 থেকে অ্যাশ, এখানে আমাদের লিমিট হবে 0 থেকে টি। তো আমরা প্রথমে আপার লিমিট যখন টি বসাবো, তখন কিন্তু আমাদের আপার লিমিট বসাবো অ্যাশ এপাশে ঠিক আছে, যখন আমরা ভি টি বসাবো তখন কিন্তু এ পর্যন্ত ঠিক আছে। এরপরে কিন্তু আমরা লোয়ার লিমিটটা যখন বসাবো, তখন ভি নট ইন্টু 0 এটা ঠিকই 0 হয়ে যাবে, কিন্তু আমাদের পরে যখন হচ্ছে আমি এখানে বসাবো ভি নট, না এখানে একটা কে আসবে, কারণ এখানে আপনার কে আছে টি এর উপর ই এর উপরে, তো আমাদের সবগুলা ভাগ হয়ে যায়। এখানে যখন আমরা বসাবো ই এর উপরে মাইনাস কে ইন্টু 0, তখন কিন্তু এটা আমাদের 0 হয়ে যাবে না। আমি কিন্তু শুরুতে এটা মুখে মুখে না লিখে 0 ধরে ফেলছিলাম, তো আমি পরে যখন আরেকবার করি ঘুরে আসে তখন কিন্তু আমার মিলে গেছিল। তখন কি আসতেছে দেখেন, ভি নট টি প্লাস ভি নট কে ই টু দি পাওয়ার মাইনাস কে টি, এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা থাকতেছে ভি নট বাই কে। তো এখান থেকে আমি যখন ভি নট টি প্লাস ভি নট কে কমন নিব, তখন ই টু দি পাওয়ার মাইনাস কে টি মাইনাস 1 আসবে। তো আমাদের এটা উত্তর কিন্তু এই যে সি নাম্বার হবে। তো আমার প্রশ্নটা আমি সমাধান করতে পারছি, যদিও প্রথমবার আটকাই গেছিলাম। তো আপনারা আশা করি খেয়াল রাখবেন, প্রশ্নের পরীক্ষায় ধরনের এরকম হয়, এরকম সিচুয়েশনে সবাইকে পড়তে হয়। তো আমি যে এই জায়গায় আমি যে 1, এটা যে আমার 1 হয়ে যাবে, এটা ই এর পাওয়ার 0 ইকুয়াল যে 1, ওই মুহূর্তে আমি ভাবিনি, আমি এই পর্যন্ত করে আমি রাখে দিছি। আমি তো দেখতেছি যে অপশন মিলতেছে না, তখন আমি নান অফ দেম দিতে চাইছিলাম কিন্তু দেইনি, কারণ আমি জানি যে আমি সব শেষ করে আমার সময় থাকবে অনেক, আমি পরে দেখবো জিনিসটা আবার। তো আমার সময় ছিল, আসলে অনেক সময় ছিল, তো আমি তখন পরে আরেকবার যখন দেখি প্রশ্নটা যে তখন আমার মিলে যায়। আমি এই 0 যখন দেখি যে এখানে 0 বসালে ই এর মান 1 আসছে, তখন আমি এটা দাগাই। তো নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা আমি ভুল করছি পরীক্ষায়। তো আমি ভুল করি কিন্তু ওইখানে বুঝতে পারছিলাম, আমি যে বললাম যে এই প্রশ্নে আগের প্রশ্নে যে আমি একবার দাগায় আবার দেখার সময় যখন আমি আবার দেখি রিচেক করি, তখনই বুঝতে পারছি যে আমার এই প্রশ্নটা ভুল গেছে। তো কেন বুঝতে পারছিলাম, কি ভুল গেছিলাম এটা বলি। তো আমি প্রথমে প্রশ্নটা সমাধান করি। তো এখানে আমরা একটা শর্টকাট জানি যে অ্যাশ প্রাইম ইকুয়াল অ্যাশ এন স্কোয়ার মাইনাস 1। তো এখানে এন আমাদের কি, এন হইল 1 বাই ভি প্রাইম। ভি প্রাইম কি, ভি প্রাইম হচ্ছে এই যে অ্যাশ, যে আমাদের এখানে অ্যাশ পরিমাণ অতিক্রমের পরে বেগ, অ্যাশ পরিমাণ যে দৈর্ঘ্য অতিক্রম করছে তারপরে যে বেগটা থাকবে ওটা হচ্ছে আমাদের ভি প্রাইম। তো আমাদের এখানে দেখেন এখানে আমাদের একটা তক্তা ভেদ করার পর বেগের এত অংশ হারায়, তো 1/10 কিন্তু ও হারাইছে। তাহলে এন কি ভি প্রাইম কিন্তু 1/10 না, পরে এক পরিমাণ দূরত্ব অতিক্রমের পর অবশিষ্ট যেটা থাকবে ওটা আমাদের ভি প্রাইম। তো এখানে আমাদের অবশিষ্ট কত থাকবে, 9/10। তাহলে আমাদের ভি প্রাইম কত, 1/10 হারাইছে, তাহলে 9/10 ওর আরো আছে, তাহলে আমাদের 1/9/10। তাহলে আমাদের এন এর মান 10/9। তো আমরা এখানে যখন বসাবো অ্যাশ ইকুয়াল 10/9 হোল স্কয়ার মাইনাস 1। তো দেখি আমরা ক্যালকুলেটরটা বসে, তাহলে আমরা তো 81/19 এসেছে আমাদের এখানে, কিন্তু ই আকারে আছে। তো আমরা এইভাবে করি, শিফট এটা চাপলে হয়ে যায়। এই যে দেখেন আমাদের তাহলে অ্যাশ প্রাইম কত আসতেছে, 4, 5, 19 অ্যাশ। তো
তো আমিও অবশ্য এটা যখন আসলো তখন আমি বি দাগাই দিছি, আমি অতটা খেয়াল করিনি। কিন্তু প্রশ্নে দেখেন, প্রশ্নে আমাদের বলছে যে একটি বুলেট একটি তক্তা ভেদ করার পর এর বেগের 1/10 অংশ হারায়। মন্দন সুষম হলে বুলেটটি থামার পূর্বে পরপর স্থাপিত অনুরূপ কতগুলো তক্তা ভেদ করবে। তো এত অংশ হারাইছে, কিন্তু একটা তক্তা অলরেডি ভেদ করছে, যেটা আমরা এস ধরছি একটা তক্তার দৈর্ঘ্য। তো আরও সে এস পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করছে। মনে করেন এটা হচ্ছে তক্তা, এতগুলো তক্তা সাজা আছে, তার মধ্যে একটা তক্তা সে ভেদ করার পর হচ্ছে তার বেগ হয়েছে 9/10। সে তারপরে আরো ভেদ করছে 4/5/19। তাহলে সে মোট কতগুলো তক্তা ভেদ করলো? 5/19 না? তাহলে আমাদের এ উত্তর হবে। কিন্তু আমি পরীক্ষায় কি দেখাইছি? বি। তো বি দেখাই আমি এটা একটা ভুল করছি। আমার ম্যাথ মনে হয় একটা এমসিকিউ ভুল করছি শুধু 25টার মধ্যে। তো আমি এটা যে ভুল করছি, এটা কিন্তু আমি পরীক্ষা শেষে আমি কি বললাম যে একবার আমার শেষ হওয়ার পর আবার যখন আমি রিভিশন দিচ্ছি যে আমি কি কি দেখালাম, তখন আমি বুঝতে পারছি যেটা আমি ভুল করছি। কিন্তু কি আর করার, ডবল তো আর দেখাতে পারবো না, তাই আমি বিয়ে রাখে এসেছি ভাবে। তো আমার প্রতি পরীক্ষায় এরকম হয়েছে কিছু না কিছু, তো এরকম হবেই পরীক্ষায়। তো এটা আমি এইভাবে শর্টকাট দিয়ে করলাম। আপনাদের বিস্তারিত তথ্য যদি করতে চান তাহলে প্রথমে আপনার যে অ্যাস ধরছিলাম, অ্যাস থেকে এ ত্বরণ বের করে নিতে হবে। ত্বরণ থেকে আরেকবার ওই ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2a সমীকরণ দিয়ে আরেকবার করলে আমরা একই এইভাবেই পাবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে কিন্তু এক যোগ করা লাগবে। এটা প্রশ্ন ব্যাংকের প্রশ্ন, আগে আসা, এ ধরনের আগেও আসছে যেগুলোতে এক যোগ করা লাগে। তো তাও আমার ভুল গেছে। তো আমরা করা জিনিসই বারবার কিন্তু ভুল যায়। তো এই ধরনের ভুলগুলো আমরা অবশ্যই কেয়ারফুলি হ্যান্ডেল করব পরীক্ষায়। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা আমাদের খুব সহজ একটা প্রশ্ন ছিল, আগে আসা প্রশ্ন। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো প্রিভিয়াস ইয়ার থেকে অনেক প্রশ্ন আসছিল। তো এই প্রশ্নটাতে কি বলছে, একজন খেলোয়াড় 3.5, তো একজন খেলোয়াড় এই যে এরকম 3.5 মিটার উচ্চতার ভূমির সাথে 30 ডিগ্রি কোণে হচ্ছে একটা বলকে নিক্ষেপ করছে। কত বেগে? 9.8 বেগে। তো নিক্ষেপ করছে, এটা কত? 3.5। কিন্তু এই বলটাকে আবার 2.1 মিটার উচ্চতায় 2.1 মিটার উচ্চতায় একজন ধরে ফেলছে। তাহলে খেলোয়াড়, এই যে প্রথম খেলোয়াড় আর দ্বিতীয় খেলোয়াড়ের মধ্যে দূরত্ব, মানে এই যে এই ডিস্টেন্স, এই এক্সটা আমাদেরকে বের করতে বলছে। তো এগুলো আমরা কিভাবে করি? প্লাসের অঙ্ক আমরা খুব সবাই জানি, যে প্লাসের আমরা ওয়াই অক্ষের সমীকরণ কি জানি? ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। ওয়াই কি? ওয়াই হচ্ছে সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ, আর ওয়াই নট হচ্ছে আদি সরণ ওয়াই অক্ষ বরাবর। আর আমরা কি জানি? ইউ সাইন আলফা মাইনাস হাফ জিটি। তো আমাদের ওয়াই অক্ষের বরাবর কত মিটার উচ্চতা সরণ ঘটছে? তাহলে 2.1। 2.1 আর আদি সরণ কত আমাদের? ওয়াই অক্ষ বরাবর 3.5 মাইনাস 3.5। আর আমাদের ইউ এর মান দেওয়া আছে 9.8, সাইনের মান দেওয়া আছে, থিটার আলফার মান হচ্ছে 30 টি মাইনাস 4.9 টি স্কয়ার। তো আমরা ক্যালকুলেটর দিয়ে এখান থেকে টি পাবো। তো আমি এই প্রশ্নটা এইগুলা লিখি নাই, আপনাদের বোঝানোর জন্য লিখতেছি। আমি সরাসরি ক্যালকুলেটর তুলে দিছিলাম। সরাসরি আমি কি করছিলাম এটা দেখাই। আমি কি করছিলাম, আমি মনে মনেই ধরে নিয়েছিলাম, এইটাই পাশে পার করে নিয়েছিলাম। এটার মান ছিল 4.9। তারপরে আমাদের মাইনাস ইউ এর মান 9.8, সাইন আলফার মান 30 ডিগ্রি। আর এটা আমাদের কত হবে? এটা আমাদের হবে 2.1 মাইনাস 3.5। দেখেন আমাদের টি এর মান আসছে 1.23 সেকেন্ড। আরেকটা আসবে, এটা ঋণাত্মক আসবে। তো আমি এইভাবে সরাসরি টি বের করেছিলাম, আমি কিছু লিখিনি। তারপর আমি আবার ক্যালকুলেটরে কি করছিলাম, আমি এক্স ইকুয়াল কি জানি? ইউ কস আলফা ইন্টু টি। তো আমি সরাসরি ইউ কস 30 ডিগ্রির মান বের করছি। তারপর টি যে আমার ছিল 1.23, এটা আমি লিখে রাখছিলাম এক জায়গায়, দেন এইভাবে করছিলাম। আমার আসছিল 10.44, মানে 43 মানে 9 আছে 44। তাহলে আমাদের উত্তর হলো ইয়ে। তো এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল, এটা আমাদের এত কিছু করা লাগতো। আমরা যদি বেসিক ভালো থাকে আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করতে পারতাম। তো তারপর আমরা 8 নম্বর প্রশ্ন দেখি। তো 8 নম্বর প্রশ্নটা আমি কি করছিলাম, আমি প্রথমে এই প্রশ্নটা স্কিপ করেছিলাম, কারণ এই প্রশ্নটা একটু বড় ছিল। আর তো প্রশ্নে মনে করেন বুঝতে একটু মানে, যদিও এটা আগের বছরের প্রশ্ন ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন আসছিল। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তাও আমি প্রথমবার স্কিপ করছিলাম, পরে যখন আরেকবার রিক্যাপ করি যে আমি কি কি বাদ গেল, তখন এটা করছি। তো খুব সহজ ছিল এই প্রশ্নটা, কারণ কথা একটু বেশি ছিল, তো তাই আমি পড়ে দেখলাম যে এটা একটু বুঝতে সময় লাগবে, তাই আমি বাদ দিয়েছিলাম। তো এখানে কি বলছে, একটি বস্তু বিনা বাধায় শুধুমাত্র মধ্যাকর্ষের প্রভাবে খাড়া নিচের দিকে নামতেছে। নামা অবস্থায় 128
ফিট দূরত্ব অবস্থিত দুইটি বিন্দুকে 2 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে উপরের বিন্দু হতে কত উচ্চতায় বস্তুটি নিচের দিকে নামতে শুরু করলো। তো আমরা একটা বুঝি ব্যাপারটা। তো এইভাবে একটা বস্তু পড়তেছে, তো এটা বস্তুটা T1 সময় এখানে আসলো, এটা মনে করেন T1। তো এই বস্তুটা এই বিন্দুতে আসলো, এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু। এই বিন্দুতে আসলো মনে করেন T2 সময়। তো এইখানে এই যে দূরত্বটা, এইটুক দূরত্ব অতিক্রম করতে ওর কত সময় লাগছে? 2 সেকেন্ড। তাহলে এটুক কত? এটুক হচ্ছে T2 মাইনাস T1, 2 সেকেন্ড সময় লাগছে। আর তাহলে এই দূরত্বটা কত? T2 মাইনাস T1। তাহলে এই দূরত্বটা হচ্ছে 128 ফিট, আর এই দূরত্বটা অতিক্রম করতে সময় লাগছে কত? 2 সেকেন্ড। তাহলে আমাদের S2 মাইনাস S1 ইকুয়াল কত? 128 ফিট। তো আমরা পাইলাম এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে। তো আমরা S2 ইকুয়াল কি লিখতে পারবো? S2 ইকুয়াল লিখতে পারবো হাফ জি T2 স্কোয়ার, আর S1 ইকুয়াল লিখতে পারবো হাফ জি T1 স্কোয়ার। তো এই পর্যন্ত আমরা ক্লিয়ার, জাস্ট গতি সমীকরণ ইউজ করছি। তো আর এই দুইটা তথ্য আমাদের দেওয়া ছিল। তো এই প্রশ্নটা একটু বুঝতে একটু সমস্যা হইতে পারে অনেকের। তো যদি আগের বছরে আসা প্রশ্ন, আমি তাই এগুলো বুঝতে একটু সবার মনে করেন একবার করার পরে মানে যেগুলো সহজ ওগুলো তো সবাই আগে করে, তাই আমি এটা একটু প্রথমে স্কিপ করছিলাম, যদিও সহজ ছিল প্রশ্নটা, তাও আমি স্কিপ করছি। তো শেষে আমি করছি, পরের বার আসে আমি পারছি প্রশ্নটা, কারণ সহজ ছিল প্রশ্নটা। তো এটা এখন আমরা এই জায়গায় যদি এই দুইটা বসাই দিই, তাহলে আমরা হাফ জি কমন নিয়ে এখানে আমরা T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার ইকুয়াল 128 ফিট পাবো। তো আমরা জি এর মান কিন্তু ফিট যেহেতু আছে, এটা 128, তো জি এর মান আমাদের 32 বসাইতে হবে। তো কারণ আমরা জি ফিটে কি জানি 32 ফিট সেকেন্ড ইনভার্স। তো আমরা এখানে 16টাকে এইভাবে ভাগ করে দিই, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, T2 মাইনাস T1 T2 প্লাস T1 ইকুয়াল 128 ভাগ 16। 32কে 2 দিয়ে কাটছি, 16 দিয়ে ভাগ করলাম। আর T2 মাইনাস T1 এখানে আমাদের 2 সেকেন্ড দেওয়া আছে, তো এই 2 সেকেন্ডটা আমরা ভাগ করে দিতে পারি এখানে। তাহলে আমাদের T2 প্লাস T1 আসলো কত? 128 ভাগ 32। তাহলে আমরা 128কে যদি 32 দিয়ে ভাগ করি, পরীক্ষায় যথেষ্ট জায়গা ছিল এগুলো করার মতো। একটা পেজে এই ধরনের যদি প্রশ্ন ছিল, তারপরে এই পেজটা এই পেজটা পুরা ফাঁকা ছিল, তো ওইখানে অনেক জায়গা ছিল। তো আমরা এটা 1 নং, এটা 2 নং যদি ধরি, তাহলে আমরা এগুলো কিন্তু যদি যোগ করি তাহলে আমরা T2 পাবো। তাহলে 2T2 ইকুয়াল আমাদের আসতেছে 6, তাহলে T2 ইকুয়াল আমাদের আসছে 3, আর T1 ইকুয়াল আসতেছে আমাদের 1। তো আমরা T2 T1 পাইলাম, কিন্তু আমাদের বের করতে গিয়ে বলছে উপরের বিন্দু হতে কত উচ্চতায় বস্তু নিচের দিকে নামা শুরু করছে। তাহলে উপরের বিন্দু, এই যে উপরের বিন্দু কিন্তু এটা যেটা প্রথম সেকেন্ডে অতিক্রম করছিল, তাহলে আমাদের যে T1 সময় যে দূরত্বটা অতিক্রম করছে সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা T1 মানে S1 দূরত্ব অতিক্রম করতে বলছে। তো S1 ইকুয়াল কি হাফ জি T1 স্কোয়ার। তো T1 এর মান আমাদের 1 সেকেন্ড এসছে, আর হাফ, আর জি এর মান 32, তাহলে আমাদের উত্তর কত? 16 ফিট। তো আমাদের উত্তর ছিল 16 ফিট। তো এটা প্রশ্ন ব্যাংকের প্রশ্ন, না পারার মতো কিছুই নাই, কারণ আগে আমরা করে এটা পরীক্ষা দিতে গেছি। কারণ তো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ ছিল, কারণ এটা উদ্ভাসে যে কতবার আমি পরীক্ষা আসছে আমাদের উদ্ভাসে যে ডেলি এক্সামগুলো হয়তো, আবার মডেল টেস্টগুলোতে হয়তো, ওগুলাতে বারবার এই প্রশ্নটা আসছিল। তো এই প্রশ্নটা কি বলছে, এখানে আমাদের এক্স দেওয়া আছে, মানে পরামিতিক ফাংশনের অন্তরীকরণ। তো এখানে আমাদের এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া নাই, কিন্তু ওয়াইটা একটা, এই যে এক্সটাকে যখন আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ওটা আমাদের ওয়াই হবে। তো আমরা এখানে ওয়াই কি পাবো? এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে 1 মাইনাস সাইনকে অন্তরীকরণ করলে কস টি পাবো। তো এটা আমাদের ওয়াই দেওয়া আছে, সরাসরি দেওয়া নেই, এইভাবে দেওয়া আছে। তারপর আমাদের কি বলছে? ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, আমি কি বলছিলাম আমার আগের ভিডিওগুলোতে, উপরে ওয়াইকে ডিফারেন্সিয়েট করতে হবে টি এর সাপেক্ষে, নিচে যেহেতু এক্স আছে, উপরে যেহেতু ওয়াই আছে, তাই উপরে ওয়াইকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, নিচে যেহেতু এক্স আছে তাহলে নিচে এক্স এর সাপেক্ষে, এই টি এর সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা যদি ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে, তাহলে আমরা 1কে ডিফারেন্সিয়েট করলে পাবো 0, আর কোসকে করলে পাবো প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন টি। আর আমরা নিচে কাকে করবো? এক্সকে টি এর সাপেক্ষে, কারণ উপরে ওয়াই আছে নিচে এক্স আছে, আমি এভাবে বলছিলাম মনে রাখার জন্য। তাহলে এখানে আমাদের কত হবে? 1 মাইনাস কস টি। তো
তো আমরা এখানে যদি একটু সিম্পলিফাই করি তাহলে সাইন টিকে লিখতে পারবো 2 সাইন t/2 cos t/2, নিচে লিখতে পারবো 2 সাইন স্কয়ার t/2। এটা হচ্ছে আমাদের 1 মাইনাস cos 2t ইকুয়াল আমরা লিখতে পারি 2 সাইন স্কয়ার t। তাহলে এখানে যেহেতু t আছে তাই এখানে যেহেতু t আছে তাই t/2 হলো। তাহলে এখানে 2 কাটা, এখানে একটা সাইন কাটা, তাহলে এখানে আমাদের আসবে cot, এটা হচ্ছে cot t/2। তাহলে এটা উত্তর হলো আমাদের cot t/2। তো এই প্রশ্নটা খুব সহজ ছিল, এটা উদ্ভাসে বারবার আমরা পরীক্ষায় এসেছে আমাদের। তো এখানে আমাদের x ছিল, y ছিল না, তবে yটা জাস্ট কি বলছে যে x কে একবার ডিফারেন্সিয়েট করে যেটা পাবো ওইটা y। তারপর আমাদের dy/dx বের করতে বলছে। আমি পরামিতিক ফাংশনের dy/dx কি বলছি যে যেটা উপরে থাকবে, উপরে y আছে তাই y কে উপরে ডিফারেন্সিয়েট করব t এর সাপেক্ষে, নিচে x আছে তাই নিচে x কে ডিফারেন্সিয়েট করব t এর সাপেক্ষে। যদি আমাদেরকে এটা বলতো যে dx/dy বের করতে, তাহলে উপরে আমরা x কে ডিফারেন্সিয়েট করতাম t এর সাপেক্ষে, নিচে y আছে তাই নিচে y কে ডিফারেন্সিয়েট করতাম x এর সাপেক্ষে। তো আমরা এভাবে এটা করতে পারি। তো এটা আমি এইভাবে করছিলাম, প্রথমবার এটা আমি করছি কারণ এটা আমার জানা ছিল, যেটা আমি আগে করছি কয়েকবার। তো আমি নেক্সট প্রশ্নে যাই। তো এই প্রশ্নটা খুব সহজ। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী যদি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী কখন হয়? যখন ওই ম্যাট্রিক্সটা নির্ণায়ক মান 0 হয়। এটা আমরা সবাই জানি। তো এটা নির্ণায়ক বের করে এটা 0 ধরে এক্স এর মান হিসাব করতে পারি। তো আমি এটা পরীক্ষায় কি করছিলাম, আমাদের পরীক্ষায় কি হয়, যে কোনো পরীক্ষায় ধরনের যে প্রশ্ন কিন্তু বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেয়। যেমন আমাদের এই পরীক্ষায় 5 মিনিট আগে প্রশ্ন দিয়ে দিয়েছিল। তো 5 মিনিট আগে যখন প্রশ্ন দিয়ে দিয়েছিল তখন বলে প্রশ্নগুলো চেক করতে, কোথাও লেখা আছে কিনা, কোথাও ভুল লেখা আছে কিনা, সব প্রশ্ন আছে কিনা, আবার ওয়েমারের সমস্যা আছে কিনা। তো যখন আমাকে 5 মিনিট আগে প্রশ্নটা দিয়ে দেয়, তো এগুলা চেক করতে কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগে। তো আমি 1-2 মিনিটে এগুলা চেক করে নেওয়ার পর তখন আমার এই প্রশ্নটা কিন্তু আমার কোশ্চেনে প্রথমে ছিল, আমার আলাদা সেট ছিল। তো এই প্রশ্নটা আমি তখন প্রশ্নটা দেখতেছি, তখন কিন্তু লেখা যায় না, প্রশ্নটা দেখা যায়। তখন আমি মনে মনে দেখতেছি যে এগুলো আমি কি করব, কোনটা কিরকম। তো এটা আমি ভাবলাম যে এটা আমি সমাধান করে ফেলি। তো আমি তখন কি করলাম, আমি এক্সে লিখতে তো পারতেছি না, এটা দিয়ে নির্ণায়ক বের করতে গেলে তো লিখতে হবে। তো আমি কি করতেছি, আমি এই মানগুলা বসায় দেখার চেষ্টা করতেছি। তো এখানে আমার এটা এ নাম্বার অপশন ছিল। তো এটা যখন আমি এখানে বসাই তখন আমার এরকম আসছিল 3, 2, 1, আর এখানে আসছে 1, 2, 3, আর এখানে আসছে 9, 6, 3। কিন্তু আমি এটা থেকে যদি 3 কমন নিই, নিয়ে নিই, তাহলে এটাও কিন্তু আমার আসবে 3, 2, 1। তখন কিন্তু এইটা আর এইটা আমার কি আসতেছে, সমান চলে আসতেছে। তাহলে এই নির্ণায়কটা কত হবে? 0। তো আমাদের 3 কিন্তু হবে এক্স এর মান, এটা আমার ফাইনাল। তাহলে আমার 3 যেহেতু হবে, তাহলে আমার অপশন কিন্তু বি বাদ পড়ে গেল। তখন আমি দেখলাম কি, তাহলে আমি 1 দিয়ে একটু চিন্তা করি। তো যখন আমি 1 দিয়ে চিন্তা করলাম, এটা কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি, তখন আমার সাথে 3, 2, 1 এগুলো কিন্তু আমি লিখি নাই পরীক্ষায়। তো 1, 2, 3 না, আমি তো প্রথমে 1 বসাইলাম না, এরপর আমাকে 3 বসাই দেবে। তাহলে আমার 1 যেহেতু হবে উত্তর, তখন কিন্তু আমার 1 কিন্তু এক জায়গায় উত্তর আছে। প্রথমে 1 বসাইলাম, 1 যখন বসাইলাম তখন আমার কিন্তু 1 দেখেন আর কোথাও নেই। তখন আমি বুঝে গেছি যে উত্তর হবে। তাও আমি 3টা বসাই দেখছিলাম, 3 এখানে আসবে আমাদের 6, এখানে আসবে আমাদের কত 9, এখানে কত আছে 9, 6, 3। কিন্তু এখান থেকে যদি আমরা এখন এই লাইন থেকে 3 কমন নিই, তাহলে এটা আসছে 1, 2, 3। তখন এইটা আর এটা কিন্তু একই চলে আসতেছে, তাহলে এটা কত 0। তো আমি কিন্তু এইভাবে সমাধান করছি, এটা কিন্তু আমি নির্ণায়ক বের করিনি। তো আমার প্রশ্নটা যদি আগে দিয়ে দিয়েছিলাম, আমি একটু মনে মনে চিন্তা করতেছিলাম যে কি হতে পারে। যখন 1 বসাইলাম দেখলাম যে এটা মিলে যাচ্ছে, তাহলে এটা 0 হবে। তো তখন আমি ভাবলাম যে 1 তো উত্তর হবে, বাকি অপশনগুলো কোথায় 1 আছে কিনা দেখি। তখন দেখি যে আর কোথায় 1 অপশন নাই, তাহলে তো নাম্বারটাই হবে। তো 3টা আমি একটু দেখলাম করে যে 3 দিয়ে হচ্ছে কিনা। তো আমি 3 দিয়ে তখন করে দেখলাম, দেখছি 3 দিয়েও হচ্ছে মনে মনে। তো আমি এটা তখন যখন বললো যে দাগানো শুরু করো 5 মিনিট পর, তখন আমি দাগাইছিলাম। যদিও এই দাগানোর আগে আমি আরো এই প্রশ্নটা আমার 2 নাম্বার ছিল, এটা আমি সমাধান করে ফেলছিলাম মনে মনে। তো কারণ আমার এটা দেখতে সময় লেগেছিল সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট। তো বাকি আমার আরো হাতে 4.5 মিনিট, 3-3.5 মিনিটের মতো ছিল। তো এটা আমার তো 1 মিনিটও লাগেনি। তারপর আমি এটা একটু দেখতেছিলাম, তো এটাও আমি পারে গেছিলাম। তখন আমি দাগানো শুরু করার সাথে সাথে এটা দাগা দিয়েছিলাম, এটার উত্তর বি হবে। তো এটা কি বি হবে, এটা খুব সহজ একটা প্রশ্ন বলতেছি। প্রথমে আমাদের কি বলছে, এ ক্রস বি করতে বলছে। তো এ কে আমরা যদি বি দিয়ে ক্রস করি তাহলে পাবো A2, এখানে পাবো A3, এখানে পাবো B2, এখানে পাবো B3।
আবার আমাদেরকে বলছে এ কে সি দ্বারা ক্রস করতে, তো এ কে যদি সি দিয়ে ক্রস করে পাই তারপর A3 B3 পাবো হচ্ছে A4 পাবো হচ্ছে B4। তো দেখেন এখানে তারপর বলছে যে এইগুলা আর এগুলার মধ্যে কমন কোনগুলা, তো এখানে দেখেন এটা কমন, এটা কমন, এটা কমন আর এটা কমন, তাহলে আমাদের কমন হচ্ছে A3 B3। তো এখানে আমাদের এই যে A3 B3 বি নাম্বার উত্তর। তো আমি ওই 3 মিনিটে এটাও করছিলাম, তারপরে আমি এটাও করছিলাম। এটা কিভাবে করছিলাম, এটা আমি মুখস্থ দেখা দিয়েছিলাম, এটার উত্তর 9। কেন মুখস্থ দেখা দিয়েছিলাম, কারণ এটা এতবার পরীক্ষা আসছে, লিখিততেও আসছে আগের, আবার MCQ-তেও আসছে। আপনারা যদি প্রশ্ন ব্যাংক সমাধান করেন তাহলে দেখতে পাবেন এই প্রশ্নটা কতবার আসছে পরীক্ষায়। যে তাই আমি এই প্রশ্নটা আমার উত্তর মুখস্থ ছিল, তো আমি 9 দাগা দিয়েছিলাম। তো এটা কি হবে উত্তর, এটা কিভাবে হবে দেখেন, এখানে বলছে যে x² প্লাস ax প্লাস 8 সমীকরণে একটি মূল 4। তো এই মূলটা এখানে যদি আমরা বসাই দিই তাহলে আমরা এর মান পাবো। তো এখানে যদি আমরা বসাই দিই তাহলে আমাদের আসছে 16 প্লাস 4a প্লাস 8 ইকুয়াল 0। তাহলে আমাদের আসতেছে 4a ইকুয়াল মাইনাস 16, এখানে আছে 24, তাহলে এ আসতেছে -6। তো আমাদের এখন দেখেন এখানে বলছে যে x² মাইনাস ax, তো মাইনাস এর জায়গায় আমরা বসাই 6x প্লাস b ইকুয়াল 0। সমীকরণের মূল দুটি পরস্পর যদি সমান হয় তাহলে বির মান কত। তো মূল দ্বয় সমান মানে কি, দুইটা মূলে আলফা, তো আলফা প্লাস আলফা ইকুয়াল আমরা কি লিখতে পারবো 6, তাহলে আলফা ইকুয়াল আমরা কি লিখতে পারবো 3। তো দেন আমরা এখানে যদি 3 ইনপুট দিই তাহলে পাবো 9 মাইনাস 18 প্লাস বি ইকুয়াল 0, তাহলে বি ইকুয়াল পাবো আমরা 9। তো এইভাবে আমরা যদি করতে যাই তাহলে এখানে একবার বসাতে হচ্ছে, এখানে একবার বসাতে হচ্ছে, তারপর 9 আসতেছে। তো এইভাবে আমরা করবো, বেসিক্যালি সবাই এইভাবে করছে। তো আমার যেহেতু একটু মুখস্থ ছিল, আমি একটু পারে গেছিলাম খুব তাড়াতাড়ি, তো আমি এটার উত্তর বি দেখা দিয়েছিলাম সাথে সাথে, কারণ এটা বারবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন আসছে, প্রতি বছরে আসে থাকে। তোমরা একটু বারবার প্রশ্ন ব্যাংক সমাধান করলে খেয়াল করলে দেখতে পারবো। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ ছিল। এখানে বলছে যে একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে টোটাল 12টা প্রশ্ন, তার থেকে 6টা উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে, তো এখানে 12টা যে আছে তার মধ্যে প্রথম 5টা, তাহলে বাকি কটা থাকতেছে, বাকি থাকতেছে 7টা। তাহলে এই প্রথম 5টা থেকে ঠিক 4টা, তাহলে এই 5টা থেকে 4টা করতেই হবে। তাহলে সে কত প্রকারে বাছাই করতে পারবে প্রশ্নগুলো, তো এই 5টা থেকে 4টা করতে হবে, তাহলে এই 7টা থেকে আর কটা করতে হবে, 2টা, কারণ টোটাল 6টা করতে হবে। তাহলে 5C4 ইন্টু 7C2, এটার মানে আমাদের আসবে 105 মেবি। করে দেখি। তো এটা খুব সহজ প্রশ্ন ছিল, এটা ভাবা চিন্তার কোনো কারণ নাই, সরাসরি করলেই নিচে 105 এভাবে আমি করে দিয়েছিলাম। তো এটাতে আমি সাথে সাথে করতে পারছিলাম, এটাতে আমি আটকা যাইনি। তো নেক্সট প্রশ্ন দিই, খুব সহজ, এটা তো আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো নেক্সট প্রশ্নটা আমি মুখস্থ দেখাইছিলাম পরীক্ষায়, কারণ এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা আমার মনে ছিল যে -1 হবে এটা উত্তর। এখানে হবে 5r মাইনাস 4r। তো তাছাড়াও একটা শর্টকাটও আমার জানা ছিল, শর্টকাটটা এই ধরনের, x⁴ যদি k হয় আর 1 মাইনাস ax 1 মাইনাস bx যদি হয়, তাহলে এর হচ্ছে x⁴ r এর সহগ হবে আমাদের হচ্ছে b মাইনাস a b r প্লাস 1 মাইনাস k মাইনাস a r প্লাস 1 মাইনাস k। তো এখানে দেখেন, এখানে আমাদের বি এর মান আছে কত, সবসময় কিন্তু বি কিন্তু এর থেকে বড় হবে, এটা কিন্তু শর্টকাট ছিল। এই শর্টকাটটা অনেকের জানা থাকতে পারে, তো আমি আগের ভিডিওতে অনেকবার বলছি এই শর্টকাটটা, আমার আগের ভিডিওগুলোতে। তো এখানে আমাদের বির মান কত ছিল 5 আর এর মান ছিল 4, তাহলে আমাদের নিচে কত আসছে 1 আর উপরে কত আসছে 5 r প্লাস 1। দেখেন কে এর মান আছে আমাদের 1, কে এর মান আছে আমাদের 1, তাহলে আমাদের আসছে -1 মাইনাস 4r প্লাস 1 মাইনাস 1, তো আমাদের আসছে 5r মাইনাস 4r। তো এটাই আছে, কে আছে এখানে প্লাস কে, তো এখানে কত হবে, তাহলে কে এর সহগ হবে -1, এটা সি উত্তর। তো এই শর্টকাট দিয়ে আমরা করতে পারি চাইলে। আর এইভাবে যদি না করি, আমাদের যদি এইগুলো কোনো কিছু জানা না থাকে, তাহলে তো আমাদেরকে আমাদের আগের প্রসেসে যেতে হবে, কি সেটা প্রথমে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর দেন আমাদের সূত্র ফেলাইতে হবে, দেন আমাদের দেখতে হবে x⁴ r এর সহগ কি আসে। তো আমরা ওইভাবেও করতে পারি।
তো আমি এইভাবে করছিলাম। আমি বেসিক্যালি মুখস্থ দেখাইছিলাম, এটা আমি করিনি, এগুলো কিছু লিখিনি। তো এটাই শর্টকাটটা আমার জানা ছিল, এইভাবে আমি করতে পারতাম চাইলে। তো তারপর প্রশ্নটা অনেক সহজ ছিল। এটা আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা মোটামুটি 1 মিনিটও লাগবে না এটা উত্তর করতে, যেহেতু আমাদের সাথে ক্যালকুলেটর ছিল। কারণ আমি আগে বারবার শিখাইছি যে প্রতিস্থাপন মেথড, ত্রিকোণমিতির সব প্রশ্নের প্রতিস্থাপন মেথড দিয়ে করা সম্ভব। প্রতিস্থাপন মেথডটা কি, আমাদের এখানে এই যে আলফাগুলো আছে, আলফা বা থিটা, এগুলাকে যে কোনো একটা ডিগ্রি দিয়ে প্রতিস্থাপন করে দিতে হবে। ধরেন আমরা আলফা ইকুয়াল 60 বসাই, যেটা আমি পরীক্ষায় বসাইছিলাম। তো আলফা ইকুয়াল আমি 60 বসাইছিলাম পরীক্ষায়। এটা কি করছিলাম, ক্যালকুলেটরে জাস্ট তুলছি, ঠিক আছে, 2 sin 60 বসেছে আলফার জায়গায়, 1 প্লাস sin 60 cos 60। দেখেন ল্যামডার মান আমরা কত পেলাম, -1 প্লাস √3। তো আমি আগের ভিডিওগুলোতে বারবার বলছি যে ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক এভাবে প্রতিস্থাপন মেথডে করা সম্ভব। তো আমরা এখন আবার আলফার যা মান আমরা 60 ধরছি, এখানে বসাবো, কি আছে দেখি, sin 60 মাইনাস cos 60 1 প্লাস sin 60। তো দেখেন এখানেও কিন্তু এটাও কিন্তু আসলো -1 প্লাস √3। তাহলে এই ফাংশনটা আর এটা সমান। তাহলে এটার মান যদি ল্যামডা হয়, তাহলে এটার মান কি হবে, এটার মান ল্যামডা হবে। তাহলে বি উত্তর। তো এটা আমার বেশি সময় লাগেনি, আমি প্রথমবার এটা করে ফেলেছি। কারণ আমার প্রতিস্থাপন মেথডে আমি সব ত্রিকোণমিতির সব অঙ্ক আমি যখন প্র্যাকটিস করি এইভাবে করি, প্রতিস্থাপন মেথড দিয়ে আমি এটা কীভাবে করতে পারবো। তো আপনারা যারা লিখিত হইলে কীভাবে করবেন আমি একটু দেখাই আপনাদেরকে। তো এখানে আমাদের এই ফাংশনটা ছিল, এই ফাংশনটার মান বের করতে বলছি। তো এটার আমাদের নিচে কি আছে, 1 প্লাস সাইন আলফা প্লাস কস আলফা। তো এটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিই এটার, দেখি কি হয়। তাহলে 1 প্লাস সাইন আলফা 1 মাইনাস কস আলফা 1 প্লাস সাইন আলফা প্লাস কস আলফা। উপরে আমরা এটাকে যদি এ ধরি এ পর্যন্ত, আর এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে যায়। তাহলে আমরা এটা যদি এ স্কোয়ারের সূত্র ফেলাই, এ স্কোয়ার আমাদের আসবে 1 প্লাস সাইন স্কোয়ার সাইন আলফা স্কোয়ার। তাহলে এটা আমরা কত পাবো, 1 প্লাস 2 সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর বি এর মান কত, কস আলফা, তাহলে মাইনাস কস স্কোয়ার আলফা। আর নিচেরটা আমরা এইভাবে লিখি। এটা আমি বিস্তারিত দেখাচ্ছি, আমি এইভাবে করি না এই পরীক্ষায়, লিখিততে আসলে আমরা কিভাবে করব। তো এটাতে দেখেন এই যে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এটাই গেল কিন্তু আমরা লিখতে পারবো, আমরা কি জানি, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল কস 2 আলফা। আর এখানে কিন্তু আমাদের সাইন স্কোয়ারটা সামনে আছে, তাহলে আমরা এটা ইকুয়াল কি লিখতে পারবো, মাইনাস কস 2 আলফা। তাহলে আমরা এখানে আমি একটু ছোট করে দেখাই, উপরের লাইনটা শুধু, নিচেরটা একই মতন রাখিয়ে দিই আপাতত। তাহলে উপরেরটা আমরা কত পাচ্ছি, 2 সাইন আলফা প্লাস 1 মাইনাস কস 2 আলফা। তো 1 মাইনাস কস 2 আলফা ইকুয়াল আমরা আবার কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার আলফা। এখান থেকে আমরা কত পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 সাইন আলফাকে যদি আমরা কমন নিই, 2 সাইন আলফাকে যদি আমরা কমন নিই তাহলে পাচ্ছি 1 প্লাস সাইন আলফা। এখানে পাচ্ছি 1 প্লাস সাইন আলফা 1 প্লাস সাইন আলফা প্লাস কস আলফা। তাহলে এটা আমাদের যদি কাটা যায়, তাহলে দেখেন 2 সাইন আলফা 1 প্লাস সাইন আলফা কস আলফা, এটা দেখেন এটা আমাদের এখানে দেওয়া আছে, এটা আমাদের কত, ল্যামডা। তাহলে দেখেন এটা থেকে আমাদের এই ফাংশনটা কিন্তু চলে আসলো ল্যামডা। এটা উত্তর বি, ল্যামডা। তো এইভাবে এটা আমাদের বিস্তারিত মেথড, আর এইভাবে আমরা প্রতিস্থাপন মেথডে এটা খুব সহজে খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সমস্যাটা। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি, সহজ ছিল প্রশ্নটা। তো নেক্সট প্রশ্ন 16 নাম্বার, এটা আমি মুখস্থ দেখা দিচ্ছি, এটা আমি সূত্র, এটা আমি সরাসরি দেখা দিচ্ছিলাম এক উত্তর। এটা কীভাবে সূত্র আমরা কি জানি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল কি লিখি, সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল আমাদের কত আছে, π/2। তো সাইন ইনভার্সকে যদি আমরা এই পাশে পার করে দিই, তাহলে সাইন π/2 আসে, সাইন π/2 মান কত, 1।
তাহলে এটা ইকুয়াল কত 1। তো এটা সূত্র, এটা আমরা সবাই জানি। তো এটা উত্তর ডি। তো এটা আমি বেশি সময় লাগেনি। এটা এই প্রশ্নটাতে আমার সব থেকে বেশি সময় লাগছিল, আর এটা আমি সবার শেষে দেখাইছি। এটা আমার মিলতেছিল না। আমি কিভাবে করছিলাম, বেশ কিছু প্রসেস আমি চেষ্টা করছিলাম, যদিও পরে আমার বাইরে যদি আমি পারছি প্রশ্নটা, কিন্তু বাইরে আমি এর থেকে সহজ মেথডে করতে পারতাম। তো আমি কিভাবে করছিলাম, আমি উপরের নিচে অনুবন্ধী দিয়ে গুণ করে দিচ্ছিলাম। তো উপরের নিচে যদি আমরা অনুবন্ধী দিয়ে গুণ করি, তাহলে উপরে আমরা কি পাবো, উপরে পাবো 1 মাইনাস 2xi পাবো মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে পাবো আমরা 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল পাবো আলফা মাইনাস আই বিটা। তাহলে আমরা কত পাচ্ছি, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার আই আলফা মাইনাস আই বিটা। তাহলে আমরা আলফা ইকুয়াল পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, আর বিটা ইকুয়াল পাচ্ছি 2x 1 প্লাস এক্স স্কোয়ার। তো এত কিছু করতেছি, আপনারা মনে করতে পারেন যে এত জায়গা কই পাবো। আসলে অনেক জায়গা ছিল, যেটা আমি আগে বলছি। তো জায়গার কোনো সমস্যা হবে না, হয়নি। তো আমি এইভাবেই করছি, এইভাবে আমি আলফা বিটা বের করছিলাম। বের করে প্রত্যেকটা অপশনে আলফা বিটার মান বসাই দেখছি যে কোনটাতে এক্স আসতেছে। তো এটাতে আমি প্রথমে বসাইছিলাম। তো এটাতে আমি বসাইছিলাম আলফার মান 1 মাইনাস এক্স, যদিও আমি আগে 1 প্লাস বিটা করে নিয়েছিলাম। তো 1 প্লাস বিটা করলে আমরা কত পাবো, 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে পাবো 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে আমার কত আসতেছে, উপরে আছে আলফা। তো আলফার মান আমার কত, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে আমি 1 প্লাস বিটার মান বসাচ্ছি, এটা 1 প্লাস বিটার মান। তো এটা আসতেছে আমাদের 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তো এটা আমার বেসিক্যালি আসতেছে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। তা কিন্তু আমার বলছে যে এক্স এর মান কত, তার মানে এখানে আলফা বিটা বসাই এক্স আসা লাগবে। তো এটা আমার হলো না। এখানে এটা ফাংশনটা দেওয়া আছে, এখানে বলছে যে এক্স এর মান কত, মানে এখানে আলফা বিটার মান, এই যে আলফা বিটার মান বসাই এক্স আসা লাগবে, কারণ এক্স ইকুয়াল সামথিং। এগুলা কোনটা, এক্স ইকুয়াল। তাহলে আমাদের এখানে আলফা বিটার মান যদি এই এক্স এর মাধ্যমে বসে, তাহলে এটা ইকুয়াল এক্স আসা লাগবে না। তো আমি এটা তো আসলো না প্রথমটাতে, তো প্রথমটা আমার উত্তর না। তবে আমি দ্বিতীয়টাতে যখন দেখলাম, দ্বিতীয়টাতে 1 প্লাস আলফা যখন বসালাম, তো এখানে আলফার মান আমার এটা ছিল। তো আমি 1 দিয়ে যখন যোগ করলাম আলফার মানটাকে, তখন আমার কত আসলো, 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে আসতেছে আমার, এখানে আসতেছে আমাদের 2, এখানে আসতেছে আমার 2। তো 1 প্লাস আলফা ইকুয়াল, তাহলে 1 বাই 1 প্লাস আলফা ইকুয়াল, তো এক্স তো আসতেছে না। তো আমার এটাও তখন আমার হইল না। তখন আমি বিটা 1 বাই 1 প্লাস বিটা, তো 1 প্লাস বিটা কিন্তু আমার এটা কিন্তু আমি প্রথমে বের করছি এর জন্য। তখন দেখতেছি যে এটাও তো হচ্ছে না। তখন আমি ডিতে চেক করলাম, ডিতে আমি চেক করলাম কি বিটার মান আমি কত, 2x 1 প্লাস এক্স স্কোয়ার, আর 1 বাই আলফার মান আমার এটা, আলফার মান 1 প্লাস আলফার মান আমার এটা। তো এই নিচে আছে 1 প্লাস আলফা, তো নিচে বাই আছে, তাই আমি উপরে যদি উপরে দিই 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2, দেখেন এটা আসছে আমার এক্স। তাহলে আমার এটা উত্তর। তো এইভাবে আমি করছি পরীক্ষায়, আমার একটু বেশি সময় লাগছিল। তো এইভাবে মাঝে মাঝে আমরা ব্লাং হয়ে যাব, এইভাবে তখন আমার বেসিক থেকে যাইতে হবে। মানে কোনো একটা ম্যাথ এরকম থাকবে যেটাতে আমার কোনো আইডিয়া আসবে না শর্টকাটে, তখন আমার যদি বেসিক ভালো থাকে, আমি যদি বেসিক জানি যে কীভাবে করলে আমি আগাইতে পারবো, তখন কিন্তু আমরা বিভিন্ন ওয়ে বের করতে পারবো যে ওই প্রশ্নটা কীভাবে আমরা সমাধান করতে পারি। যেরকম আমি এটার একটা ওয়ে বের করে নিয়েছিলাম যে আমি এইভাবে যদি আগাই, তাহলে সময় লাগুক আমার একটু, কারণ আমার হাতে প্রচুর সময় ছিল। তো আমি তখন এটা সবার শেষে দেখাইছি, সবার শেষে আমার এটা সমাধান হয়েছে। যদি এটা করার পরও আমার প্রায় 45 মিনিটের মতো সময় ছিল পরীক্ষার আরও। তো যদি আমরা এইভাবে মাঝে মাঝে আমাদের কিছু বেসিক থেকেও যাওয়া লাগতে পারে, সকল এমসিকিউ একদম শর্টকাট দিয়ে হবে না। তো যদিও হয়, এটা শর্টকাট আসেও নেই, ওই মুহূর্তে মাথায় আসবে না। তো আমরা আশা করি যে সব একদম ভালো করে শিখেই পরীক্ষা দিতে যাব। তো এটার উত্তর ডি। তো এইরকম পরীক্ষায় হইতে পারে, তো আমারও হয়েছিল। তো আমি নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট 18 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু অনেক সহজ। এই প্রশ্নটাতে কি বলছে, আলফা মাইনাস বিটা বিন্দুগামী ও এত রেখার লম্ব রেখার সমীকরণ। তো আমাদের একটা রেখা বের করার জন্য কি কি লাগে, ঢাল লাগে আর বিন্দু লাগে।
তো আমাদের বিন্দু তো দেওয়া আছে আর ঢাল দেওয়া নেই, তো ঢাল কিন্তু দেওয়া নেই, তো কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। তো আমরা ঢাল কি জানি, ডিওয়াই বাই ডিএক্স। তো আমরা এটা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল পাবো আলফা বাই বিটা, কারণ এটা হচ্ছে ধ্রুবক এক্স এর সহগ, তো এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে। তো কিন্তু আমাদের এখানে কিন্তু রেখার সমীকরণ বলে নেই, এটা লম্ব রেখার সমীকরণ বলছে। তো এটা ঢাল যদি আলফা বিটা হয় তাহলে এর লম্ব রেখার সমীকরণ কত হবে, মাইনাস বিটা বাই আলফা, কারণ আমরা কি জানি পরস্পরের গুণফল কত হইতে হবে, -1। তো আমাদের ওই রেখাটা ঢাল পাই গেলাম এম ইকুয়াল মাইনাস বিটা বাই আলফা। তাহলে আমাদের রেখাটা কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর মান দেওয়া আছে বিটা, আর ঢাল দেওয়া আছে, ঢাল পাইলাম আমরা বিটা বাই আলফা মাইনাস আর এক্স মাইনাস আলফা। দেন আমরা যদি এখানে গুণ করি আলফা ওয়াই মাইনাস আলফা বিটা, বিটা এক্স প্লাস আলফা বিটা। তো আমরা এটা যদি পাশে পার করি আলফা ওয়াই প্লাস বিটা এক্স 2 আলফা বিটা। তো খুব সহজ প্রশ্ন ছিল এটা। তো আমাদের এটা অপশন কোথায় আছে, এই যে সি নাম্বারে ছিল, তো আমরা এটা সি নাম্বারে পাই। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রত্যেক প্রশ্নে কিন্তু নান অফ দেম অপশনটা আছে, কিন্তু সবগুলার কিন্তু উত্তর আমরা পাচ্ছি। তো এটা আমাদের কনফিউজ, 5টা অপশন দিল, আমি যেটা দেখলাম যে নান অফ দেমটা কনফিউজ করার জন্যই দিছে। ফিজিক্সও প্রত্যেক প্রশ্নে নান অফ দেম আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর আমাদের ছিল প্রশ্নের মধ্যে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা আমাদের প্রশ্ন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ারের, কারণ এটা আমরা কতবার যে করছি। তো এই প্রশ্নটাতে কি বলছে যে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, যে বৃত্তটা কি করবে, ওয়াই অক্ষকে স্পর্শ করবে এবং এত এত বিন্দু দিয়ে যাবে। তো এক্স অক্ষের 2টা বিন্দু, কারণ এই যে দেখেন ওয়াই এর মান 0, তো এক্স অক্ষের 2টা বিন্দু আর ওয়াই অক্ষকে স্পর্শ করবে। তো বৃত্তটা বেসিক্যালি এরকম হবে, যদি আমি প্রপার ভাবে আঁকতে পারিনি। এরকম বৃত্তগুলো বলছে, কিন্তু বৃত্তগুলো 2টা সমীকরণ হবে, মানে এইভাবে হইতে পারে, বৃত্তটা এরকম হইতে পারে, মানে এই 2টার মধ্যে একটা হবে। এই 2টার সমীকরণ আমাদেরকে বের করতে বলছে। তো এই বিন্দুটা কত ছিল আমাদের 3,0, আর এটা ছিল কত 7,0। তাহলে এটার মধ্যবিন্দু কত হবে, 3 আর সাথে যোগ করলে কত হয় 10, তাহলে এটা হবে 5,0। তাহলে এর কেন্দ্রটা কি হবে, কেন্দ্রটা হবে এখান থেকে 5 একক দূরে। তাহলে আমাদের ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে হবে কেন্দ্র। তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্কে এক্স এর মান কত হবে 5, আর আমাদের ব্যাসার্ধ 5, আর আমাদের এর মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে, এটা যেটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 7 থেকে যদি আমরা 3 যদি বিয়োগ করি 4 মধ্যে, তাহলে এটা 2, এটা হলো আমাদের 2। তাহলে আমাদের এটা যদি 2 হয় আর এই ব্যাসার্ধ যদি 5 হয়, তাহলে আমরা পিথাগোরাস দিয়ে এটা বের করতে পারবো। এটা দৈর্ঘ্য আমাদের আসবে √21। তাহলে আমাদের কেন্দ্র কত, √21। এটা আমাদের আসবে কিন্তু প্লাস মাইনাস, কারণ এই পাশে হইলে প্লাস, এই পাশে যদি আমাদের কেন্দ্রটা হইতো তাহলে হয়তো 5 মাইনাস √21। তাহলে আমরা কিন্তু কেন্দ্র পাইলাম, বেসিক থেকে আমরা কিন্তু কেন্দ্র বের করলাম। আমরা এখন বৃত্তের সমীকরণ জানি এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস √21 হোল স্কোয়ার বাই ব্যাসার্ধ কত 5 স্কোয়ার। তো আমরা এখন এটাকে ভাঙায় যদি লিখি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 2√21 ওয়াই প্লাস 21 ইকুয়াল 0। তো এখানে হচ্ছে এটা তো আমরা খুব সহজে বের করতে পারলাম, কিন্তু আমাদের এখানে কাহিনীটা কি, কাহিনী দেখেন আমাদের অপশনগুলোতে কিন্তু অনেক কনফিউজিং অপশন ছিল, তাই আমি অনেক কেয়ারফুলি দেখাইছিলাম। তো প্রথম প্রশ্নটা দেখেন সবকিছু ঠিক আছে, কিন্তু সামনে শুধু একটা 2 নাই, তো এটা আমাদের হবে না। দ্বিতীয় অপশনটাতে দেখেন সবকিছু ঠিক আছে, তাই আমাদের এটা উত্তর। কিন্তু দেখেন এইটা কিন্তু একই জিনিস আছে, এখানে প্লাস মাইনাসটা আছে 21-এর জায়গায়, এখানে আবার দেখেন একই জিনিস, শুধু এখানে 2টা নাই। তারপর এখানে দেখেন এখানে প্লাস মাইনাস, এখানে মাইনাস, মানে অনেক কনফিউশন ছিল অপশনগুলো, তাই আমাদেরকে কেয়ারফুলি অপশনগুলো দাগাইতে হবে। এটা উত্তর বি। তো এটা আমরা বেসিক থেকে এভাবে করতে পারি, তাছাড়াও আমরা আরো অন্যভাবে করতে পারি। আমাদের একদম এভাবে যদি না করি তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস আমরা কি লিখব, প্লাস হচ্ছে এফ স্কোয়ার লিখব। তারপরে আমরা এখানে 2টা বিন্দু বসাই দিব, তারপরে জি আর এফ এর মান বের করব, দেন আমরা সমীকরণটা পাবো। এভাবে আমরা করতে পারি, কিন্তু এইভাবে খুব তাড়াতাড়ি হয়, তাই আমি এইভাবে পরীক্ষা করছিলাম। তো
নেক্সট প্রশ্ন যায়। নেক্সট প্রশ্নটা একদম আমাদের সূত্র থেকে, যে মুখস্থ থাকলে আমরা পারবো। তো এখানে কি বলছে, এম এর সকল মানের জন্য যে সরলরেখা ওয়াই স্কোয়ার ইকুয়াল এম এক্স কে স্পর্শ করে। আমরা কি জানি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি রেখাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax কে যদি স্পর্শ করে, তাহলে আমরা কি জানি, এম সি ইকুয়াল এ। তো এটা আমি কিভাবে মনে রাখছিলাম, দেখেন, সরলরেখার যে দুইটা ধ্রুবক আছে, এই দুইটার গুণফল কি হবে, পরাবৃত্তির ধ্রুবকটা সমান হবে। তো সরলরেখার দুইটা ধ্রুবক কি, এম আর সি, এটা কার সমান হবে, পরাবৃত্তের, এটা দুইটার গুণফল পরাবৃত্তের ধ্রুবকটা সমান হবে। তো এম সি ইকুয়াল এ। তো আমি এটা স্কুল কলেজ লাইফ থেকে এভাবে মনে রাখি। তো আমাদের এখানে কি লাগবে, এম লাগবে। তো আমরা এম ইকুয়াল কি লিখতে পারবো, এ বাই সি। তাহলে আমাদের রেখাটা কি হবে, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস এ বাই সি। তো দেখেন, সরি আমাদের এখানে এম না সি বের করা লাগবে, সি ইকুয়াল এ বাই এম, কারণ আমাদের সি এর জায়গায় এখানে বসাইতে হবে এম এর মানটা। তো আমাদের দেখেন ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস এ বাই এম, সি এর মান। এখান থেকে আমাদের সি এর মান লাগবে, তাহলে আমরা এমটাকে পাশে ভাগ করে দিব, দেন আমরা এই সরলরেখা সি এর জায়গায় এম এর মানটা বসাই দেব। তো আমাদের বি উত্তর। তো এটা জাস্ট মুখস্থ একদম সূত্র ছিল, সূত্র থেকে প্রশ্নটা ছিল। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা আমাদের কনিক্স থেকে ছিল। এখানে বলছে, বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষকে যথাক্রমে এক্স আর ওয়াই অক্ষ ধরে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা 1/3 আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 12। তো এটা আমি কিভাবে সমাধান করছি, আমি প্রথমে দেখছি যে এখানে কোন পরাবর্তিটাতে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 12। তো আমি দেখতেছি এখানে দেখেন, এখানে 32 আছে। তো এটার তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 12 হবে না, 12 হইতে হলে এখানে কত লাগবে, 36, কারণ 6 এর স্কয়ার হচ্ছে 36 আর 6 দুগুণা 12। তো এখানে দেখি এখানে 36 নেই, তাই আমি এইটা অপশন আর চেষ্টা করে দেখিনি, এটাতে 36 নেই, এটাও দেখিনি, এটাতে 36 ছিল, এটা তো 36 নেই, এটা তো 36 নেই। তো দেন আমি ধরে নিয়েছি যে সি উত্তর। তো তারপরে আমি একবার উৎকেন্দ্রিকতাটা এই অপশনগুলোতে এ আর বির মান ধরে বের করে দেখছিলাম, এটা তো 1/3 এসেছিল, তখন আমি সি দাগা দিয়েছিলাম। তো এটা আমি খাতায় কিছু লিখিনি, এইভাবে দাগাইছিলাম। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ ছিল। নেক্সট প্রশ্নটা বলছে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপের মান 4 একক হলে ল্যামডার মান কত। সাধারণত আমাদের লম্ব সমান্তরাল হইলে বের করতে বলে, এখানে একটু ডটিলে ঢুকাই দিছে, শুধু অভিক্ষেপ থেকে ল্যামডার মান বের করতে বলছে। তো অভিক্ষেপ কি জানি, এর উপর অভিক্ষেপ মানে কি জানি, এ কস থিটা। এ কস থিটা ইকুয়াল কি, এ বি আর হচ্ছে বি এর মান। তো আমরা এ বি যদি গুণ করি তাহলে পাবো 2 ল্যামডা প্লাস 6 প্লাস 12, আর আমরা বি এর মান পাবো 4। তাহলে আমাদের 2 ল্যামডা ইকুয়াল 18, 4 সাথে কত 28, তাহলে আমাদের ল্যামডা ইকুয়াল কত আসবে 5। তো 5 উত্তর। তো এখানে জাস্ট অভিক্ষেপ থেকে ল্যামডা বের করতে বলছে। আমাদের বেসিক্যালি লম্ব থেকে বলে, সমান্তরাল থেকে বলে, আগে বলতো আগের পরীক্ষাগুলোতে, এবার একটু অভিনব অভিক্ষেপ থেকে বের করতে বলছে ল্যামডার মান। তো আমরা এটা সবাই জানি যে যার উপর অভিক্ষেপ তার cos থিটা, তাহলে এর অভিক্ষেপ এ cos থিটা, এভাবে আমি এটা মনে রাখি। তারপর আমরা কি জানি, এ ডট বি ইকুয়াল এ বি cos থিটা, এখান থেকে বিটা এখানে ভাগ করে দেব, তাহলে এ cos থিটা ইকুয়াল এ ডট বাই বি এর মান। বি এর মান 7, এটাকে আমরা মান বের করলে বি এর মান 7 পাবো। তো এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করতে পারি। তো 23 নম্বর প্রশ্নটা খুব সহজ প্রশ্ন ছিল। এখানে বলছে যে আমাদের সাধারণত গ ফক এগুলা জিও এফ এক্স, এফ ও জি এক্স বের করতে বলে, এখানে একটু ব্যতিক্রম দিয়ে দিছে, জি ইনভার্স আগে করতে বলছে, তারপরে এটাকে এফ অফ এক্স এ ইনপুট দিতে বলছে। তো আমরা কি করি, এগুলাকে ইনভার্স যখন করি তখন এক্স প্লাস 2 ইকুয়াল এক্স মাইনাস 1 ইকুয়াল ওয়াই ধরে এক্স এর একটা মান বের করি, তারপর এটা আমরা এখানে বসে ইনভার্স পাই। তো আমাদের কিন্তু এখানে 3 দেওয়াই আছে ওয়াইয়ের মানটা। তো ওয়াইয়ের মানটা যদি আমরা 3 ধরে এখান থেকে যদি এক্স এর মানটা বের করি, তখন যদি আমরা এই এক্সটা এখানে ইনপুট দিই তাহলে তো আমরা উত্তর পাওয়া যাবো। তো আমি বেসিক্যালি এভাবে করছিলাম, আমি বিপরীত বের করি নাই। এক্স প্লাস 2 আমি সরাসরি ক্যালকুলেটরে তুলে দিছি যে আমাদের কত আছে, এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 1 ইকুয়াল 3 দেওয়া আছে। তখন এখান থেকে আমরা সলভ করে এক্স এর মানটা পাইলাম। সময় লাগবে এক্স এর মানটা বের করার জন্য। আপনারা চাইলে বিপরীত ফাংশন, এই যে 2.5 আসলো আমাদের এক্স এর মান। তো এক্স এর মান আমাদের আসলো 2.5। এটা এখন যদি আমরা এই এফ অফ এক্স এ ইনপুট দিই তাহলে আমরা জিও এফ ইনভার্স 3 পাই যাব। তো আমি বেসিক্যালি এভাবে করছিলাম। তো এখানে আমরা দেখেন অ্যান্সার স্কয়ার মাইনাস 2 অ্যান্সার প্লাস 3,
দেখেন 17/4। আমার কিন্তু কোনো কিছু লেখারই লাগলো না, সরাসরি আমার ক্যালকুলেটর হয়ে গেল। তো আপনারা যদি চান তাহলে আপনারা শর্টকাটও এটার একটা আছে, শর্টকাট থেকেও আপনারা এফ অফ ইনভার্স বের করতে পারেন, জি ইনভার্স। তো জি ইনভার্স এক্স ইকুয়াল আমাদের কত আসবে, এখানে আমরা এখানে দেবো, তাহলে এখানে আসবে আমাদের এক্স প্লাস 2 এক্স মাইনাস 1 এটাই আসবে। তো এখানে আমরা কত পাবো, 3 + 2 ভাগ 3 - 1, দেখেন আড়াই পাইলাম। তো এইটা এখন আমরা আড়াইয়ের মান আমরা এখানে বসাই দিব, দেন আমরা তাহলে এটার মানটা পেয়ে যাবো 17/4। তো আপনারা এটার বিপরীত বের করেও করতে পারেন, আমার মতো করতে পারেন। তো প্রশ্নটা খুব সহজ ছিল এটাও। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো এই প্রশ্নটা বেসিক্যালি আমি পরীক্ষার সমাধান করি নাই, এটা আমি সরাসরি মুখস্থ উত্তর দেখা দিয়েছিলাম 1, কারণ এটা আগের আসা প্রশ্ন, উদ্ভাসেও বারবার আসে। তো এটা আমার মুখস্থ ছিল, কারণ এটা একটু ব্যতিক্রমে ছিল, এই নিয়মের অঙ্ক আমাদের বইয়ে ছিল না, শুধু একটাই ছিল প্রশ্ন ব্যাংকে। তো এটা একটা নিয়ম আছে, এটা সাধারণত ভারতের 12 সিলেবাসে আছে, ভারতের যে 12-এর যে এক্সাম হয় ওই এক্সামের লিমিটের একটা সূত্র আছে এই ধরনের, ওটা দিয়ে খুব সহজেই করা যায়। ওই সূত্রটা কি, লিমিট এক্স টু দি পাওয়ার এক্স, এইখানে একটা মনে করেন লিমিট থাকলো 0/∞, এফ অফ এক্স এর পাওয়ার যদি জি অফ এক্স হয়, তাহলে এটা আমরা করতে পারি। মানে আর এটা যদি লিমিট মানটা বসায় 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এই ধরনের যদি হয় আমাদের ক্রাইটেরিয়াগুলো, এই মানটা ইনপুট দেওয়ার পর, তাহলে আমরা এটা করতে পারি এভাবে, এখানে একটা দিয়ে এর উপরে লিমিট লিখে এখানে যে মানটা থাকবে, ভ্যালুটা থাকবে, ওটা এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স -1। তো এই সূত্র দিয়ে আমরা কিন্তু খুব সহজে এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। যদিও আমাদের এই সূত্রটা আমাদের বইয়ে নাই, তো আমরা এইভাবে এই সূত্র দিয়ে খুব সহজে এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। এই প্রশ্নটা একমাত্র আমাদের বইয়ে, আমাদের প্রশ্ন ব্যাংকগুলোতে আছে, যেটা এই ধরনের এফ অফ এক্স বাই জি অফ এক্স, দেখেন এফ অফ এক্স বাই জি অফ এক্স। তো তাই আমার এই প্রশ্নটা বারবার করা থাকায় এই প্রশ্নটা মুখস্থ ছিল, আমি তো সরাসরি 1 দেখা দিচ্ছিলাম। তো এই নিয়মে আমরা এটা কীভাবে করবো, দেখেন এটার সাথে একদম মিলে যায়। এখানে দেখেন π/2 যখন 0 বসাবো তখন আমাদের আসবে কত, 1 টু দি পাওয়ার কত আসবে, ইনফিনিটি। দেখেন এটাকে আমাদের পূরণ করে। তো এখন আমি কি বললাম, আমরা হচ্ছে লিমিট এক্স টু দি পাওয়ার আমাদের কত হচ্ছে π/2, যদি জি এফ অফ এক্স এর উপর পাওয়ার জি অফ এক্স হয়, তাহলে এটা আমরা লিখতে পারবো কি, ই টু দি পাওয়ার লিমিট এক্স টু দি পাওয়ার π/2 এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স -1। তো আমরা আগে লিমিট এক্স টু দি পাওয়ার এক্স π/2 এফ অফ এক্স আমাদের এখানে সাইন এক্স ইন্টু টেন এক্স, এফ অফ এক্স ইন্টু জি এক্স -1, এটার মানটা আমরা আগে বের করে নিই লিমিট। তাহলে লিমিট এক্স π/2, এখানে কত আসতেছে আমাদের, সাইন স্কোয়ার এক্স বাই কস এক্স -1। তো এটাকে যদি আমরা এলএস রুল করি, তাহলে লিমিট এক্স π/2 টু সাইন এক্স কস এক্স, নিচে আসবে কত, মাইনাস সাইন এক্স, আর এখানে আমাদের কত আসবে, 1 হয়ে যাবে 0। ডিফারেন্সিয়েট করে এলএস রুল ব্যবহার করতেছি। তো সাইন এক্স কাটা 2 cos x, cos π/2 মান যদি আমরা বসাই দিই, তাহলে আমরা এটার মান কত পাচ্ছি, 0। cos π/2 মান 0, তাহলে আমরা এটা লিমিটিং ভ্যালু, এটা লিমিটিং ভ্যালু পাইলাম 0, কিন্তু আমাদের কি বের করতে হবে, ই টু দি পাওয়ার এটা, তাহলে ই এর পাওয়ার হচ্ছে এটার মান পাইলাম 0, ই টু দি পাওয়ার 0 = 1। তো এই ধরনের যেগুলো পাওয়ারে থাকবে এফ অফ এক্স পাওয়ার জি অফ এক্স, তখন আমরা এই সূত্র দিয়ে এগুলো সমাধান করতে পারি। তো এটার সমাধান এটা এক উত্তর মুখস্থ দেখাইছিলাম যদিও। তো আপনারা এই সূত্রটা, যদিও আমি এই সূত্র রিলেটেড ডিটেলস একটা ভিডিও দিব প্রায় 1 ঘন্টার, অনেক অঙ্ক সমাধান করে দেখাবো এই সূত্র দিয়ে। তো শেষ প্রশ্ন দেখি, 25 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন ব্যাংক থেকে আসা, বিগত সালের প্রশ্ন ব্যাংক থেকে আসা এই প্রশ্ন। এটা বিগত সাল থেকে প্রচুর প্রশ্ন এসেছিল, এটাও বিগত সালে ছিল, এটাও বিগত সালের। আগেও আমি বারবার বলছি যে এটা বিগত সালের, আপনারা বিগত সালের প্রশ্নগুলো সলভ করলেই বুঝতে পারবেন যে কোনগুলো বিগত সাল থেকে আসা। তো এটা কি ছিল, এটা আমাদের ছিল y 1/n root x 1/x। তো আমরা y টাকে লিখতে পারবো x minus 1/n 1/x, এটাকে আমরা লিখতে পারবো x minus 1/nx। এখন আমরা লন দিয়ে যদি গুণ করি, লন y ইকুয়াল মাইনাস 1/nx
লন এক্স, উভয় পক্ষে লন দিয়ে গুণ করলাম। এটা কিন্তু একটা এন একটা এক্স, যদি আমার একই দেখাচ্ছে, তো এটা আমাদের হবে 1/y dy/dx। তো আমাদের প্রথমে আমরা এটাকে ইউ ধরি, এটাকে ভি ধরি, তাহলে -1/x। তো লন এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো 1/x মাইনাস, যদি সামনে মাইনাস আছে তারপর আমরা ইউভি একটাতে, প্রথমে আমরা এটা 1/x কে ইউ ধরছিলাম, 1/x কে ভি ধরছিলাম, তাহলে প্রথমে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিলাম। এখন আমাদের এটা স্থির থাকবে, লন এক্স স্থির, এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে এটা আসবে -1/x²। আর একটা এন তো আমাদের আসেই, তাহলে এটা মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 1/y dy/, আপনারা যদি এটা ইউভি দিয়ে করেন তাহলে বুঝতে পারবেন। এখানে হবে আমাদের, এটা হবে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস লন এক্স এন x², এটা আমাদের হবে -1/n(x²). তাহলে আমরা dy/dx 1/n(x), যদি আমরা y যদি আমরা লসাগু করি তাহলে n(x²) ln x -1, আর এই ওয়াইটা এখানে গুণ হয়ে যাবে। তো এটা দেখেন এই যে ই নাম্বার অপশন। তো অনেক জায়গা ছিল পরীক্ষায়, এটা আমি বিস্তারিতভাবে করছিলাম কারণ এটা একটা অপশনের সাথে মিলাইতে হবে যেহেতু। তো এইভাবে আমার এই ছিল ম্যাথ প্রশ্নের সলভের জার্নি, যার মধ্যে আমি প্রথমেই মনে করেন 21টার মতো দাগাইছিলাম, তারপরে আর পরে 4টার মতো দাগাইছিলাম, 25টা দাগাইছিলাম। তার মধ্যে আনএক্সপেক্টেডলি আমার একটা এমসিকিউ ভুল চলে গেছে, যেটা আমি আগে বললাম যে এখানে আমার, যেটা আমি তখনই ধরে ফেলছিলাম যেটা আমার ভুল গেছে। তো যদি আরেকটু কেয়ারফুলি দেখাইতাম এটা ভুল যাইতো না। তো ভুল যাওয়ার মতো ছিল না, এটা আমি বি দেখাইছিলাম, এটা ইয়ে উত্তর হবে। কেন ভুল গেছে আমি এটা তখনই ব্যাখ্যা করছি। তো আশা করি আপনাদের আজকের এই সেশনটা ভালো লাগছে। তো আমার ইচ্ছা আছে যে আমার পরীক্ষার যে এক্সপিরিয়েন্স, আমি যতগুলো এক্সাম দিয়েছি সব এক্সামে আমি কীভাবে সমাধান করছিলাম, কোথায় আটকে গেছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে আশা করি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি, বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।